নমস্কার বন্ধুরা, আজ পাঠ করব শ্রী দেবপ্রসাদ রায়চৌধুরীর পিশাচ উপন্যাসের পঞ্চম পর্ব। তাহলে সঙ্গেই থাকুন। ইতিমধ্যে কালো মেঘ ঈশান কোণ হইতে বিতাড়িত হইয়া মাথার উপর জমা হইতে আরম্ভ করিয়াছে। ঝড় উঠিবার পূর্ব লক্ষণ। ঝড় উঠিলেই বাঘের দল ছুটাছুটি আরম্ভ করিয়া দেবে। এই অঞ্চলেই তো 10-12টা আছে সুখী জানোয়ার। দেহে এক ফোঁটা জল পড়িলে অস্থির হইয়া ওঠে। বড় বাঘ খেয়ে অতটা ভয় না থাকিলেও ধূর্ত ও ভয়ঙ্কর লেপার্ডের কবল হইতে নিস্তার নাই। উহাদের গতির কিছুমাত্র নিশ্চয়তা নাই। মানুষকে একলা পাইলেই উহারা আক্রমণ করে। ঝড়ের বেগে গাছে গাছে ঠোকাঠুকি আরম্ভ হইলেই বরাহের দলও নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিবে না, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিতে থাকিবে। এই জন্তুর সামনে পড়িয়া গেলে দেহটি যে বিভক্ত হইয়া যাইবে তাহাতে কোনো সন্দেহ নাই। মহেন্দ্র একাই স্থলে দাঁড়াইয়া সব কয়টি বিপদের আশু সম্ভাবনা উপলব্ধি করিতেছিল। ঝড় উঠিতে আর দেরি নাই। দূরে গাছের ফাটল নির্গত ভীতিপ্রদ গোঙানির শব্দের মতো সংকেত সে শুনিয়াছে। ওই শব্দ অসংখ্য প্রেতবাসীর মিলিত আহ্বানের মতো সমস্ত বনানীর জীবকে আতঙ্কিত করিয়া তুলিবে। এতখানি ফাঁকায় দাঁড়াইয়া থাকা আর উচিত নয়। মহেন্দ্র কাছাকাছি একটি ঝোপ ঠিক করিয়া দ্রুত সেই দিকে সরিতে যাইবে, এমন সময় প্রায় পিছন দিক হইতে শুকনা পাতার উপর খসখস শব্দ হইল। জঙ্গলের বহুদিনের অভিজ্ঞতা মহেন্দ্রকে সতর্ক করিয়া দিল। পদশব্দ মানুষের, সব কয়টা হিংস্র জন্তু অপেক্ষা ভয়ঙ্কর। হঠাৎ মহেন্দ্র একেবারে উল্টা দিকে ফিরিয়া দাঁড়াইল। মাত্র কয়েক গজের ভেতর সে বোরখা পোশাকধারী রাইফেল হস্তে কি একটা আদেশ করিবার জন্য বীরের মতো দাঁড়াইয়াছে। মুখ দিয়া একটা শব্দ উচ্চারণ হইয়াছিল। তাহার অর্থ বোধগম্য হইবার পূর্বেই মহেন্দ্রের হস্তস্থিত ভরা পিস্তল ছুটিয়া গেল। অজ্ঞাত ব্যক্তির রাইফেলটি বহু খণ্ডে বিভক্ত হইয়া হস্ত হইতে স্খলিত হইয়া পড়িল। মহেন্দ্র যেন ঐন্দ্রজালিকের ক্ষমতা লইয়া বিপরীত দিকে মুখ রাখিয়াই টিপ করিয়াছিল এবং চোখের পলক না পড়িতে আততায়ীর দিকে ফিরিয়া ঘোড়া টিপিয়া দিল। রত্না অনুসন্ধানের কি দুর্দান্ত সাহস! মৃত্যু নিশ্চিত জানিয়াও বোরখার উপর কমর বন্ধ হইতে রিভলভার বাহির করিতে যাইতেছিল। মহেন্দ্র গরুগম্ভীর গলায় আদেশ করিল, হাত তোলো। আদেশের বিরুদ্ধাচরণ করলে পিস্তলটি আবার ছুটে যাবে। অজ্ঞাত ব্যক্তিটি হাত তুলিল। মহেন্দ্র লোকটিকে জানিবার জন্য মাথা লক্ষ্য করিয়া পিস্তলটি ধরিল। তারপর ধীরে ধীরে নিকটে আসিয়াই সজোরে মুখের উপর চপেটাঘাত করিল। একটি চড়ে মুখের আভ্রু শতচ্ছিন্ন হইয়া গেল। বিভৎস মুখের অর্ধাংশ বাহির হইয়া পড়িয়াছে। মানুষটি আমাদের পুরাতন দারোগা বাবু। মহেন্দ্রের নিকট শঙ্কর মাছের চাবুক খাইয়া যেসব স্থান গভীরভাবে কাটিয়া গিয়াছিল তাহা ডাক্তারি রিপুকর্মের মোটা মোটা রক্তাভ রেখা লইয়া মহেন্দ্রর কীর্তি ঘোষণা করিতেছে। ঠোঁট দুইটি সঙ্গমস্থল খানিকটা বাঁকিয়া নিচু দিকে নামিয়া গিয়াছে। আকৃতি তাহার কতকটা জোড়া লাগা পোড়া মাংসের মতো। কাটা মাংস জুড়িয়া গিয়াছে, তথাপি জোড়া স্থানটি এত লাল যে দেখিলে মনে হয় কথা বলিবার চেষ্টা করিলে এখনই হয়তো সেলাইটি খুলিয়া যাইবে। মহেন্দ্র দারোগাকে দেখিয়াই চিনিল। তারপর বজ্রমুষ্টি নিষ্পেষিত করিয়া পিশাচের আনন্দোচ্ছ্বসিত বাহির হইয়া আসিল। মহেন্দ্রের মুখে হাসির আবির্ভাব হইয়াছে। কি বিকট দৃশ্য তাহার! শব্দ নাই, শুধু ওষ্ঠের রেখা ঈষৎ হেলিয়া পড়িয়াছে। ইহাতে মনে হইতেছে মহেন্দ্র জীবন্ত দারোগাকে চিবাইয়া খাইয়া ফেলিবে। কিছুক্ষণ পর মহেন্দ্রের চোয়ালের মাংস পেশিগুলি কড়া হইয়া উঠিল। দন্তে দন্তে কি সাংঘাতিক ঘর্ষণ, যেন জাতার তলায় মটর চাপা পড়িয়াছে। মহেন্দ্র বলিল, যা ভেবেছিলাম ঠিক তাই।
কোন ডাক্তার তোমার চিকিৎসা করেছিল? তোমার তো বাঁচবার কথা নয়। চাবুকটা পুরানো হইয়া গিয়েছিল, সেই কারণে। আবার আমার পিছু নিয়েছ? আমার পিছু নিয়ে বুদ্ধির পরিচয় দেওয়া হয়নি। আমাকে বাঁচাতে গিয়েছিলে কেন? মহেন্দ্র এবার তাহার নিকটে আসিল। দারোগা পূর্বাবস্থাতে হাত তুলিয়া দাঁড়াইয়াছিল। অকস্মাৎ অদ্ভুত কৌশলে তাহার পাঞ্জরার তলদেশ টিপিয়া ধরিল। তখন দারোগার মুখ দেখিলে যে কোনো লোক অনুমান করিতে পারিত, শুলে চড়াইয়াও মানুষ বোধহয় মানুষকে এতটা যন্ত্রণা দিতে পারে না। যন্ত্রণায় দারোগার চোখ দুইটি কোটর হইতে বাহির হইয়া আসিবার উপক্রম হইয়াছিল। মাথাটা একদিকে হেলিয়া পড়িতেছিল, যেন গলায় দড়ি দিবার পরের অবস্থা। দারোগার গলা হইতে একটি ঘড়ঘড় করিয়া শেষ নিঃশ্বাসের মতো শব্দ হইল। ঠিক এই সময় দারোগার কোমর বন্ধ হইতে অতি সহজে রিভলভারটি বাহির করিয়া মহেন্দ্র পার্শ্বের ঝোপে ছুড়িয়া দিল। দারোগা এখন নিরস্ত। ঝোপে ছোট আগ্নেয়াস্ত্রটি ফেলিয়া ঝোপটির দিকে আর চোখে তাকাইতেই মহেন্দ্র আবিষ্কার করিল রাজবিছুটির লতা। পিশাচের ক্রিয়াকরণের কতক উপকরণ যেন ওই ঝোপটিতে রক্ষিত ছিল। লতাটি একে বহু দেহ গ্রহণ করিয়া বিষধরের মতো আঁকিয়া বাঁকিয়া নানাভাবে ঝোপটিকে জড়াইয়া আছে। কি নিবিড় বেষ্টন তাহার! লোল বিষাক্ত জিহা লুক্কায়িত রাখিয়া বন্যের দেহ স্পর্শের কি অপূর্ব অভিব্যক্তি! বিষধরের সহায়তা লইবার জন্য মহেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল। মহেন্দ্র পিস্তলের মুখ দারোগার দিকে রাখিয়া এক পা করিয়া পিছাইতে আরম্ভ করিল। ঝোপ পায়ে ঠেকিতেই বৃশ্চিকের দংশনের মতো মনে হইয়াছিল। প্রক্ষেপ করিল না। মহেন্দ্র সন্তুষ্ট হইল যথাস্থানে আসিয়াছে বলিয়া। পকেট হইতে ছোট ভিজা তোয়ালেটা বাম হস্তে বাহির করিয়া কোনো প্রকারে এক হাতে তাহার তালুর উপর জড়াইয়া লইল। লতার স্পর্শজ্বালা তাহাকেও কিয়দংশ ভোগ করিতে হইল। তথাপি তোয়ালের সাহায্যে একরাশ কণ্টকযুক্ত লতা তাহার হাতের মুঠার মধ্যে আসিয়া পড়িল। লতাগুলি লাউডগা সাপের মতো লিকলিক করিতেছিল। লাউডগা সাপের বিষ নাই, কিন্তু রাজবিছুটি বিষধর। তাহার কাটা বিদ্ধ হইলে যে কোনো প্রাণীকে অস্থির করিয়া তুলিতে পারে। মহেন্দ্র কণ্টকপূর্ণ বিষধর লতার দ্বারা সশস্ত্র হইয়া পুনরায় দারোগার দিকে অগ্রসর হইতে লাগিল। দারোগাবাবু আসামিকে দোষ কবুল করাইবার অনেক পন্থাই জানিতেন, কিন্তু কাটা ও শুয়োপোকার মতো আভরণের মতো রাজবিছুটি যে কিছু করিতে পারে সে খবর তাহার জানা ছিল না। মহেন্দ্র নিকটে আসিয়া দারোগাকে জিজ্ঞাসা করিল, এই লতাকে তুমি চেনো? দারোগা নির্বাক। মহেন্দ্র আবার প্রশ্ন করিল, কে তোমাকে জঙ্গলের খবর দিয়াছিল? শঙ্কর মাছের চাবুকের দাগ এখনো মুখে রয়েছে, তবু তোমার শিক্ষা হয়নি? দারোগার নিকট হইতে কোনো উত্তর আসিল না। মহেন্দ্র রাগে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। মুখের সামনে লতাটি ধরিয়া বলিল, উত্তর দাও, নইলে এক্ষুনি তোমার চোখে মুখে লতা ঘষে দেব। আর তারপর কি হবে জানো? তোমার গৃহলক্ষ্মী তোমাকে চিনতে পারবেন না, চোখে দেখতে পাবে না, কানে শব্দ পৌঁছবে না, নিঃশ্বাস নিতে হাঁপ ধরবে, আর তবু তুমি বেঁচে থাকবে। এখন বলো, আমাকে বাঁচালে কেন? আমি জানি শুধু আমাকে বাঁচাবার জন্য তুমি বাঘ মারোনি, তার চেয়ে অনেক বড় মতলব তোমার মাথায় ছিল। গুপ্তধন? আমাকে জেলে পুরতে পারোনি বলে কর্তাদের বকুনি খেয়েছ? চাবুকের শোধ তুলতে এসেছ? কোনো উত্তর নাই। মহেন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। পারিপার্শ্বিক সব ঘটনার কথা মহেন্দ্র ভুলিয়াছে। অট্টহাসির বিকট প্রতিধ্বনি দিঘির পাড়ে পাড়ে ঘুরিতে লাগিল। মহেন্দ্র ভুলিয়া গিয়াছিল দারোগা ছাড়া অন্য ভয়ঙ্কর জীবকে সে আহ্বান করিয়া আনিতেছে তাহারই উচ্চ হাসির দ্বারা। সে এইবার সোজা হইয়া দাঁড়াইল। সমস্ত দেহটা বন্দুকের নলের মতোই শটান হইয়া গিয়াছে। মহেন্দ্র নিজেই যেন একটা বারুদার। অত্যন্ত দৃঢ়ভাবে আদেশ করিল, জামা খোলো, কোনো চালাকি করবার চেষ্টা করো না, গুলি করব। দারোগা আদেশ মানিল। সে সময় দারোগা জামা খুলিতেছিল, সে অবসরে মহেন্দ্র সামনের দিকে মুখ রাখিয়াই সামান্য পিছাইয়া আসিল।
তাহার পর সন্তর্পণে পিস্তলটি মাটিতে রাখিয়া দিয়া অকস্মাৎ দারোগার পিছনে আসিয়া দাঁড়াইল। এইটুকু সময়ের মধ্যে মহেন্দ্রর আকৃতি একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। কে বলিবে সে একটি জীবন্ত মানুষ? অসম্ভব শক্তিসম্পন্ন যেন কোনো দৈত্য মহেন্দ্রের উপর ভর করিয়াছে। অতি ক্ষিপ্রতা সহ মহেন্দ্র দারোগার দুইটি হাত পিছন দিকে টানিয়া লইল। কোটটি তখন দুই হাতের ডগায় আটকাইয়া আছে। সঙ্গে সঙ্গে পাঠার ছাল ছাড়ানোর মতো মহেন্দ্র কোটটি উল্টাইয়া দারোগার সামনে দিকে ফেলিয়া দিল। এই অবস্থায় কনুয়ের পিছন দিকে হাঁটু রাখিয়া জোর করিয়া জোরের উল্টা দিকে টান মারিতেই সশব্দে হাড় খুলিয়া অপর হাতটিরও এই অবস্থা হইল। চোখের পলক পড়িতে না পড়িতে দারোগার দুই হস্তের কবজির সামনে তখন কোটটা আটকাইয়া আছে। সামান্য নড়িবার চড়িবার পর্যন্ত উপায় নাই। এইবার মহেন্দ্র সামনে আসিয়া কোটটি নিজে খুলিয়া লইল। তলার হাত দুইটি কেবল মাংসের বাঁধনে ঝুলিতেছিল, কারণ উপরকার হাড়ের সহিত নিচের হাড়ের সম্বন্ধ বিচ্ছেদ ঘটিয়াছে। তাহার পর সামনে হইতেই ঊর্ধ্ববাহুর অনুকরণে দুইটি হাতই উপর দিকে তুলিয়া পিছন দিকে অদ্ভুত কৌশলে হাতে হাতে কবচা লাগাইয়া দিল। দারোগার আর পিছন হইতে সামনে হাত আনিবার উপায় রহিল না। হাড় খোলার বেদনা এতক্ষণে আসিয়াছে। দারোগার সহ্যশক্তি অসাধারণ, তথাপি সে নীরব থাকিয়া পারিল না। বলিয়া উঠিল, মা গো। এ ধরনের করুণ আর্তনাদ মহেন্দ্র শুনিতে ভালোবাসে। একটু মুচকি হাসিয়া আবার বলিল, গুপ্তধনের খবর নেবে না? হ্যাঁ, আমাকে আবার গ্রেপ্তার করবে না? আর একবার মা গো বলো। তোমার গলা থেকে গোঙানি আমার শুনতে ভালো লাগে। দারোগা নীরব, কিন্তু অসহ্য যন্ত্রণায় চক্ষু হইতে অশ্রুধারা বহিয়া চলিয়াছে। সামান্য নড়িবার চেষ্টা করিলে কোনই দুইটার বেদনা অসম্ভব রকমের বাড়িয়া উঠিতেছে। মহেন্দ্র উত্তরের জন্য অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। উত্তর আসিল না। তখন লতা হইয়া সত্যই সে কপালে গালে ও বুকের উপর বসিয়া দিল। ঘষিয়া দিল বলিব না, একেবারে থেতলাইয়া দিল। কতগুলি কাটা ভাঙিয়া অর্ধেক হইয়া মাংসের ভেতর ঢুকিয়া গেল। খানিকটা সময় কাটিবার পর মহেন্দ্র কঠোর ও অধীর হইয়া বলিল, কিরকম লাগছে বন্ধু? ফাঁকি দিয়ে পৃথিবীতে অনেক আনন্দ ভোগ করেছ, সামান্য দাম চাইছি, দেবে না? কেবল দুটো কথার খাঁটি জবাব দেবে না? তোমার সংসার আছে, পুত্রকন্যা আছে, স্ত্রী আছেন, সকলে তোমাকে ভালোবাসে, শান্তিতে জীবনটা কাটিয়েছ। গ্রামের লোকগুলোও তোমাকে ভালোবাসে, ভয় করে। কর্তব্য জ্ঞান তোমার ভয়ানক করা, সেই জন্য না? তোমাকে যখন চাবুক কষিয়েছিলাম তখন সব কটা লোক তোমার পক্ষ নিয়েছিল, কিন্তু তাদের উল্টা মত জবানবন্দিতে লেখা হয়ে গিয়েছিল। কি করে জানো না? টাকা দিয়ে কিনেছিলাম। তোমার কাছে উড়ো চিঠি দিয়েছিলাম, তুমি ভ্রুক্ষেপ করনি। কর্তব্য জ্ঞান তোমাকে সব দিক দিয়ে বেঁধেছিল। এখন তোমার ভালোবাসার লোকগুলি কোথায়? ভালোবাসা, ভালোবাসা। এই সময় ঘটনাস্থলে কেহ উপস্থিত থাকিলে বুঝিতে পারিত রাক্ষসের অট্টহাসির ভিতর দিয়া কতখানি অন্তর্জ্বালা বাহির হইয়া আসিতেছিল। মহেন্দ্রর হাসি হঠাৎ থামিয়া গেল। সে বলিয়া চলিল, আমিও তোমার মতো শান্তিতে বাঁচতে চেয়েছিলাম, আমিও ভালোবেসেছিলাম, কিন্তু দয়া ও ভালোবাসার প্রতিদানে ঘৃণা ছাড়া আর কিছু পাইনি। পরে বুঝলাম শান্তি আমার জন্য নয়, আমার মতো কতগুলো। যাক। মহেন্দ্র বক্তব্যটা সম্পূর্ণ না করিয়া চিৎকার করিয়া বলিল, আমার কথার উত্তর দাও। জ্বালা ও ব্যথার যন্ত্রণা অবিরাম বাড়িয়া চলিয়াছে। মহেন্দ্র কি বলিতেছিল দারোগা হয়তো তাহা শুনিতে পায় নাই। কথা বলিবার শক্তিও ক্রমে হ্রাস পাইয়া গেছে। জিহার লালা ঘন হইয়া উঠিয়াছে। তৃষ্ণায় তালু সম্পূর্ণ শুকাইয়া গিয়াছে। দারোগাজ্যের দৃষ্টিতে কিছুকাল আগে প্রতিহিংসার প্রতিবিম্ব প্রতিফলিত হইয়া উঠিয়াছিল। যে প্রতিহিংসার উত্তেজনায় মহেন্দ্র মোটা টাকার উৎকোচ প্রত্যাখ্যান করিয়া মৃত্যুকে বরণপূর্বক এ ভয়াবহ জঙ্গলে মহেন্দ্রর পিছু নিয়াছিল, তাহাকে আইনের সামনে দণ্ডিত করিবার জন্য।
সে দৃষ্টি এখন নিষ্প্রভ হইয়া আসিয়াছে, দৃষ্টি নিতান্তই কাতর, দয়ার প্রার্থী। মহেন্দ্র দারোগার এই অসহায় অবস্থা দৃকপাত মাত্র পড়িল না। তাহার প্রকৃতি অদ্ভুত। কোপ উদ্দীপিত হইয়া উঠিলে তাহার নির্বাপিত করিবার শক্তি তাহার নিজেরই থাকে না, যতক্ষণ পর্যন্ত না রাগের পূর্ণরূপ প্রকাশিত হয়। প্রকাশভঙ্গিও অবর্ণনীয়, সব বাধাই তাহার নিকট তুচ্ছ। মহেন্দ্র এইবার দারোগার চিবুক ধরিয়া অভিনয়ের ভঙ্গিতে বলিল, প্রেয়সী, এইবার বলো, আমার পিছু নিয়েছ কেন? জঙ্গলের সন্ধান তোমাকে দিল কে? দারোগার তখন চক্ষু মুদ্রিত, কথা বলিবার শক্তি একরকম নাই বলিলেই চলে। হাতের ব্যথা ও লতার রসের জ্বালায় ক্ষণে ক্ষণে বমন আসিতেছে। জড়িত ভাষায় কোনো প্রকারে বলিল, আমাকে গুলি করো, বড় কষ্ট, দোহাই, গুলি করো। মহেন্দ্র দারোগার চিবুক ধরিয়াছিল, মৃদু নাড়া দিয়া বলিল, সে কি, এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি? আর তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি, ছি, তোমাকে গুলি করলে যে পৃথিবী থেকে একটি আদর্শ প্রাণী কমে যাবে। কথা বলার সহিত অন্যমনস্কভাবে মহেন্দ্রর মুষ্টি দারুণভাবে নিষ্পেষিত হইতেছিল। সে হাতে জ্বালা অনুভব করিল। প্রাণবান বিষধর লতা শক্তিমান মহেন্দ্রকেও গ্রাহ্য করে নাই। মুষ্টির নিষ্পেষণকালীন তাহার অজ্ঞাতে লতার বিষাক্ত রস হাতের প্রতিটি লোমকূপের সহিত নিবিড়ভাবে মিশ্রিত হইয়া গিয়াছে। মুঠি আপনা হইতেই শ্লথ হইয়া আসিতেছিল। মহেন্দ্র বুঝিল, অর্ধ ঘণ্টাকাল পরে বাম হস্তের ব্যবহার কিছুকালের মতো বন্ধ হইয়া যাইবে। আর দেরি করা চলে না। দারোগার নিকট হইতে পিছাইয়া আসিয়া পূর্বরক্ষিত পিস্তলটি মাটি হইতে তুলিয়া লইল। তাহার পর দারোগার কপালে নল স্পর্শ করাইয়া বলিল, সময় নেই, 2 মিনিটের মধ্যে তোমার আর্জি মঞ্জুর করে দেব। যদি এই সময়ের ভেতরে না বলো কে তোমাকে জঙ্গলের সন্ধান দিল। পিস্তলের নলের স্পর্শে দারোগা চমকিয়া উঠিল। এক মুহূর্ত আগে গুলির দ্বারায় মৃত্যু ভিক্ষা চাহিয়াছিল, কিন্তু লোহার হিমবৎ স্পর্শে যখন বুঝিল মৃত্যু তাহার কপাল ছুঁইয়াছে, তখন বাঁচিবার আকাঙ্ক্ষা দমন করিতে পারিল না। ভাবিল, হয়তো অসহ্য যন্ত্রণাও সহনীয় হইয়া আসিবে যদি মহেন্দ্র তাহাকে ছাড়িয়া দেয়। দারোগা শরীর তখন টলিতেছে, দাঁড়াইয়া থাকিবার ক্ষমতা নাই। মাঝে মাঝে ঊর্ধ্বাঙ্গ এদিক ওদিক হেলিয়া পড়িতেছে। অনেকক্ষণ অনির্ভরশীল পা দুইটার উপর কোনো প্রকারে ভর করিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু আর পারিল না। পিস্তলের নলটার উপরই ঝুঁকিয়া পড়িল। মহেন্দ্রর পৈশাসিক জীবন আরম্ভ হইবার পর হইতে কখনো কাহাকেও সে বিশ্বাস করিতে পারে নাই, কারণ মানুষকে অতিমাত্রায় বিশ্বাস করাতেই তাহাকে পিশাচ হইতে হইছে। পিস্তলের উপর ঝুঁকিয়া পড়াতে মহেন্দ্র ভাবিল, দারোগা হয়তো কোনো কৌশলের চেষ্টায় আছে। সে হঠাৎ অনেকটা পিছাইয়া গেল। পিস্তলের নলের ঠেকাতেই দারোগা এতক্ষণ দৈহিক ওজনের সমতা ঠিক রাখিয়াছিল। পিস্তলের ঠেকা সরিয়া যাওয়াতে সামনের দিকে ঝুঁকিয়া পড়িল। ঊর্ধ্বাঙ্গের ওজন সামনের দিকে বেশি হওয়াতে কাটা মনসার ঝোপটার উপর অজ্ঞানের মতো সে মুখ নিচু করিয়া পড়িয়া গেল। নিজের উঠিবার ক্ষমতা নাই, পিছনে হাত বাঁধা। মহেন্দ্র উঠাইয়া বসাইয়া দিল। দারোগার সমস্ত মুখটা কাটায় ভরিয়া গিয়াছে। বাম দিকের পাপড়ি ও চক্ষু ভেদ করিয়া একটি মোটা কাটা সোজাভাবে দাঁড়াইয়া আছে। যে সময় কাটা বেঁধিয়াছিল সে সময় বোধ হয় চক্ষুর পাপড়ি সম্পূর্ণ বন্ধ ছিল না। যে অবস্থায় কাটা দৃষ্টিযন্ত্রকে পাইয়াছে, সেই অবস্থাতেই তাহাকে বিদ্ধ করিয়া নিজের শক্তির সাক্ষী হইয়া অটল ও সোজা অবস্থায় দাঁড়াইয়া আছে। ভীতিপ্রদ দৃশ্য। উহারই ভিতর একটু ধাতস্থ হইতে দারোগা মাত্র একটি চক্ষুর সাহায্যে মহেন্দ্রকে দেখিল। কি ভয়ঙ্কর মূর্তি তাহার! যেন সহস্র অশরীরী মহেন্দ্র রূপ লইয়া তাহার সামনে দাঁড়াইয়া আছে। সে নৃশংসতার বিলাসিতায় মত্ত হইয়া উঠিয়াছে।
দ্বারকার মতো নির্ভীক মানুষও ভয়ে বিহ্বল হইয়া গেল। বলিল, বলছি, একটু জল দাও। মহেন্দ্র বলিল, জল? সে কি হয়? জল খেলে তেষ্টা কমে যাবে যে। এখন কি জল দিতে পারি? আগে বলো, তারপর জল দেব। এতটা বলিয়া মহেন্দ্র সেখান হইতে উঠিয়া প্রথমেই ব্যস্ততা সহ চাবিটি তুলিয়া কোমরবন্ধের ভেতর দিকে রাখিল। তাহার পর ব্যাগ খুলিয়া জলপূর্ণ ফ্লাক্সটি লইয়া ফিরিয়া আসিল। দারোগা জলের ফ্লাক্স দেখিয়া হাঁপাইতেছিল। জল তাহা হইলে সে পাইবে। করুণ দৃষ্টিতে মহেন্দ্রর দিকে তাকাইয়া হাঁ করিল। মহেন্দ্র দারোগার অতি নিকটে খানিকটা জল ফেলিয়া দিল। অসহ্য তৃষ্ণায় মানুষটি অস্থির হইয়া উঠিয়াছিল। মাটিতে পড়া জল খাইবার জন্যই মুখ নিচু করিল। দুইটি হাতেরই ব্যবহার বন্ধ। শরীর সোজা রাখিবার ক্ষমতা নাই। এমন অবস্থায় নিচু হইতে যাওয়ায় আবার কাদামাটির উপর মুখ গুঁজিয়া পড়িয়া গেল। মহেন্দ্র পুনরায় তাহাকে তুলিয়া বসাইল। তারপর স্বর অত্যন্ত নরম করিয়া বলিল, জঙ্গলের খবর কে দিয়েছে? আমাকে সব খুলে বললেই তোমাকে জল দেব। এই দেখো, আমার হাতেই রয়েছে। মহেন্দ্র ইচ্ছা করিয়া খানিকটা জল আবার মাটিতে ফেলিয়া দিল। দারোগা তাহা দেখিল। জিহাধারা সূক্ষ্ম ওষ্ঠ সিক্ত করিতে গিয়া খানিকটা কাদা মাটি ভিতরে টানিয়া লইল। ভিজা মাটি দারোগার ভালো লাগিল। আরও খানিকটা আস্বাদ লইবার চেষ্টা ছিল। মহেন্দ্র জোরে মুখের উপর একটি চড় বসাইয়া দিল। দারোগার ঠোঁট কাটিয়া গেল। চোখের কাঁটাটা আরও খানিকটা ভিতরে ঢুকিয়া গেল। কাঁটার ওপরের অংশ মহেন্দ্র তালুকেও অব্যাহতি দিল না, ভাঙিয়া ঢুকিয়া গেল। দারোগা মাত্র একটি উহ শব্দ করিয়া ঝিমাইতে লাগিল। মহেন্দ্র তাহাকে নাড়া দিয়া বলিল, জল দেব? জলের কথা বলিতে দারোগা ঝিমানো বাবের ভিতরে মুখ্যব্যাদান করিল। মহেন্দ্র সত্যি এবার খানিকটা জল উপর হইতে গলায় ঢালিয়া দিল। জল খাইয়া জড়িত ভাষায় দম লইতে লইতে বলিতে লাগিল, আমি নিজেই তোমাকে খুঁজে বের করেছি। 3 মাসের ছুটিতে রোজ তোমার পিছনে জঙ্গলে এসেছি। সিন্ধুকের ভেতর ঢুকতে দেখেছি, এবং এর আগে যাদের তুমি এই জঙ্গলে খুন করেছো তাদের জামা কাপড় হাড়ও বার করেছি। কেবল কেবল জানতে পারিনি সিন্ধুকের ভেতর তুমি অতক্ষণ কি করতে। কালকে তোমাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব আর ঠিক করেছিলাম, কিন্তু জিতলে তুমি। ছোট কর্তা আর আর বাকি বক্তব্যটি শেষ হইতে পারিল না। কথা বলিবার একেই তো শক্তি ছিল না। তাহার উপর জমাট রক্তের শক্ত আঠা ঠোঁট দুইটির নড়াচড়ার অসুবিধা ঘটাইতেছিল। দারোগা চুপ করিয়া গেল। মহেন্দ্র বলিল, আহা বেচারা, রক্তের চাপে ঠোঁট বন্ধ হয়ে যাচ্ছে বুঝি। ছোট কর্তা আর রাসমণি সম্বন্ধে কি বলছিলে? সহানুভূতির উত্তর দেবে কে? দারোগা তখন ঢুলিয়া ঢুলিয়া পড়িতেছে। চেতনা ঠিক রাখিবার জন্য মহেন্দ্র জোরে পিস্তলের নলটা কপালে ঠুকিয়া দিল। সঙ্গে সঙ্গে রক্তের ধারায় কপাল, নাক, চোখ গণ্ড ভরিয়া গেল। মৃত্যুর শোভাযাত্রায় দারোগা ধীরে সজ্জিত হইয়া উঠিতেছিল। একটি চোখ কণ্টকবিদ্ধ, অপরটি রক্তপ্লাবনে নিমজ্জিত। দারোগা এইবার পড়িয়া গেল। মহেন্দ্র ভাবিল, রোগের শেষ রাখিতে নাই। পর মুহূর্তেই পিস্তলের ঘোড়া টিপিয়া দিল। দারোগার সব যন্ত্রণার অবসান হইল। মানুষ মারা সহজ, কিন্তু লাশ গোপন করায় শক্ত। মহেন্দ্র 1 মিনিটের জন্য চিন্তান্বিত হইয়া পড়িল, এখন কি করা যায়। ঠিক এমনি সময় দমকা হওয়ায় মহেন্দ্র চমক ভাঙিল। মনে পড়িল হাজিরা দিবার কথা। মাথার উপর আকাশ খোলাটে ধূসর বর্ণ ধারণ করিয়াছে। ঘোরতর কৃষ্ণবর্ণ মেঘের টুকরা ক্ষণে ক্ষণে কুণ্ডলি পাকাইয়া ভাসিয়া আসিতেছে। মাটিতে হত্যার নৃশংস দৃশ্য, মাথার উপর আকাশ বিভীষিকা দেখাইতেছে। আবেষ্টনী মহেন্দ্রকে সাংঘাতিকভাবে নাড়া দিল। মহেন্দ্রও ভয় পায়। একটি একটি করিয়া 3টি হইল। সময় অপরাহ্ন পার হইয়া গিয়াছে। যে কোনো প্রকারে থানায় হাজিরা দিতে হইবে।
দারোগাকে টানিতে টানিতে একটি ঝোপের নিকট লইয়া আসিল। তাহার পর উলঙ্গ করিয়া রক্তাক্ত কাপড়ের একটি পুটুলি বাঁধিল। পুটুলির ভিতর যতটা পারিল শুকনা মাটি পুড়িয়া দিল। ঘাটের নিকট গিয়া একটি বড় পুরাতন শালগ্রাম শিলা কুড়াইয়া লইল। সেটাকেও পুটুলির মধ্যে পুরিয়া সর্বশক্তি দিয়া পুটুলিটি বাঁধিল। তাহার পর ২-৩ ধাপ জলের ভেতর নামিয়া যথাসম্ভব দূরে তাহাকে ছড়িয়া ফেলিয়া দিল। তাহার পর নিজ দেহের রক্তসিক্ত স্থানগুলি ভালো করিয়া ধুইয়া ফেলিল, কিন্তু কোট সম্পূর্ণ পরিষ্কার করিতে পারিল না। বস্ত্রের খাঁজে খাঁজে রক্ত জমিয়া গিয়াছে। আকাশ ইতিমধ্যে আরও ঘোর হইয়া আসিয়াছে। মহেন্দ্র জঙ্গলের বাহিরে যাইবার জন্য কয়েক পথ অগ্রসর হইয়া পুনরায় ফিরিয়া আসিল দারোগার নিকট। দারোগার মাথাটা পিস্তলের গুলিতে উড়িয়া যাইলেও মুখটা গোটা আছে। পকেট হইতে একটি বৃহৎ দোভাজা শিকারির ছুরি বাহির করিয়া মুখটা খণ্ড বিখণ্ড করিয়া দিল। এখন আর শনাক্ত করিবার কিছু নাই। মহেন্দ্র প্রায় নিশ্চিন্ত হইয়া উঠিতেছিল, এমন সময় দেখিল দারোগার হাতে একটি পঞ্চধাতুর আংটি। মহেন্দ্র সেটা খুলিয়া বাহির করিবার চেষ্টা করিল, কিন্তু পিঠের দিকে হাতটা উল্টানো থাকায় অসুবিধা বোধ করিল। দেরি করিবারও উপায় নাই। মহেন্দ্র আঙুলটায় কাটিয়া লইল। তখন ফুসফুসের ক্রিয়া বোধ হয় নাই। পুনরায় রক্ত ধুইতে তাহাকে দিঘির দিকে যাইতে হইল। দিঘির নিকটে আসিয়া অঙ্গুলির অর্ধভাগ আংটি সুতো গভীর জলে ফেলিয়া দিল। তাহার ভাবিল, যদি ভাসিয়া উঠে, কোনো প্রকারে যদি কেহ না বলিয়া নিজেকে সান্ত্বনা দিল। অঙ্গুলিতে মাংস নাই বলিলেই চলে, হাড়ের ওজনে তলাইয়া যাইবে। একান্তই যদি না যায় তো ভাসিয়া উঠিবার আগে যে কোনো বড় মাছ খাইয়া ফেলিবে। মহেন্দ্র হাত ও ছুরি ধুইয়া উঠিয়া আসিল এবং সোজা জঙ্গলের বাহিরে যাইবার পথটি ধরিল। মহেন্দ্র সাবধানী মানুষ। গভীর জঙ্গলের ভেতরেও সে এক পথে হাঁটে না, পায়ে চলা পথের দাগ হইয়া যাইবে বলিয়া। বিভিন্ন জন্তুর চলিবার পথ তাহার জানা আছে। সামনের গাছটাতে তো বড় হরিণের গা ঘষার চিহ্ন রহিয়াছে। গাছের ছালের কতক অংশ পালিশ হইয়া আছে। মহেন্দ্র হরিণের পথ ধরিল। অযথা মাথা নিচু করিয়া চলিতে হইবে না। কাটা গাছও কম পাওয়া যাইবে। কাটার ঘর্ষণ হরিণ পছন্দ করে না। শিং দিয়া রাস্তা পরিষ্কার করিয়া লয়। এই পথে সামান্য ভয়ের কারণ যেটুকু আছে তাহা বড় বাঘের। ওরা পদচিহ্ন দেখে না, ঘ্রাণের দ্বারা শিকার খুঁজিয়া বাহির করে। ষষ্ঠ পরিচ্ছেদ ঝটিকা। মহেন্দ্র অগ্রসর হইতেছিল। চলিবার সময় হাতের যে দোলা সৃষ্টি হয়, তাহাতে মহেন্দ্র প্রতিপদে বুঝিতে পারে চাবিটি যথাস্থানে রহিয়াছে। কিছু দূর অগ্রসর হইতেই চাবির পরিচিত স্পর্শে কেমন নূতনতর অনুভূতি পাইল। চলা বন্ধ করিয়া কোমরবন্ধে হাত দিতেই সে বুঝিল ব্যস্ততা হেতু চাবির পরিবর্তে অন্য কিছু তুলিয়া ফেলিয়াছে। যখন চাবি তুলিয়াছিল তখন দৃষ্টি তাহার দারোগার দিকে নিবদ্ধ ছিল। উত্তেজনার মাঝে সে একটি মোরগের পায়ের হাড় কুড়াইয়া লইয়াছিল। হাড়টি চোখের সামনে আনিয়া জোরে মাটির উপর আছড়াইয়া ফেলিল। ওই একটি মাত্র চাবি, যাহার সাহায্যে সে সিন্দুকের দ্বার উদ্ঘাটন করিয়া মাটির নিচে ধনাগারে ঢুকিতে পারে। ভূগর্ভে সুড়ঙ্গ পথে সাংকেতিক চিহ্নগুলির মানচিত্র সে তীর চিহ্নিত কোটরের মধ্যে রহিয়াছে। ইচ্ছা করিলে মহেন্দ্র চাবি ছাঁচ করিয়া রাখিতে পারিত, কিন্তু সাবধানতার মান নাই। সেই কারণে একটি চাবি লইয়াই সে সন্তুষ্ট থাকিবার চেষ্টা করিয়াছিল। সেই চাবি মহেন্দ্র ফেলিয়া আসিয়াছে। সিন্ধুকের নিকট কোনো চাবির মিস্ত্রিকে আনিবার উপায় নাই যে একটি নতুন চাবি তৈয়ারি করিয়া লইবে। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছে। হঠাৎ অনতি দূরে হরিণের আতঙ্কিত পদশব্দ পাওয়া গেল। হরিণের আর্তনাদের সহিত গাছের ফাটল নির্গত বায়ুর আওয়াজ শোনা যাইতেছিল। ঝড়ের জয়যাত্রা শুরু হইয়াছে। মহেন্দ্র চাবির জন্য অস্থির হইয়া উঠিল। পুনরায় ফিরিল যেদিকে চাবি ফেলিয়াছে সেই দিকে। উত্তেজনা তাহাকে গ্রাস করিয়াছিল। উদ্ভ্রান্তের মতো নানা দিক সন্ধানে ব্যর্থ হইয়া
সে একই স্থানে পুনঃ পুনঃ ঘুরিয়া আসিতে লাগিল। তাহার দিক ভুল হইয়াছে। যে গাছের তলায় সে চাবিটি ফেলিয়াছিল সেই স্থান হইতেই সে অন্যত্র খুঁজিতে গিয়া ব্যর্থ হইয়া ফিরিয়া আসিতেছিল। ঝটিকা ইতিমধ্যে রাক্ষসের সংহার মূর্তি ধারণ করিয়া সমস্ত বনানীকে আক্রমণ করিয়াছে। নিস্তব্ধ অরণ্য ধ্বংসবার্তার আড়লিত হইয়া উঠিতেছে। অকস্মাৎ শত কামান গর্জনের শব্দে আকাশ বিদীর্ণ করিয়া বজ্র দূরে তাল বৃক্ষে নিপতিত হইল। গাছটি তৎক্ষণাৎ দুলিয়া উঠিল। জঙ্গলে ঝড় ও অগ্নির একত্র সমাবেশে মহেন্দ্র নিজের অজ্ঞাতে খানিকটা পিছাইয়া আসিয়াছিল। পদতলে ক্ষুদ্র কঠিন পদার্থের পর্শানুভূতি পাইল। নিচু হইয়া পরীক্ষা করিতেই দেখিল চাবিটি তাহার পদতলেই পড়িয়া রহিয়াছে। তাহার মুখ প্রফুল্ল হইয়া উঠিল। ধূলিলুণ্ঠিত চাবি তুলিয়া নিজের জামায় পরিষ্কার করিয়া কোমরবন্ধের উপযুক্ত খাপে রাখিয়া দিল। পুনরায় বাহির করিয়া দেখিল এবার ভুল হয় নাই। ঝড়ের বেগ ক্রমান্বয়ে বাড়িয়া চলিয়াছে। যে দিক দিয়া ঝড় বহিতেছিল সে দিক হইতে ধাবমান বড় হরিণের ক্ষুরধ্বনি ও আর্তনাদ প্রায় স্পষ্ট হইয়া তাহারি দিকে অগ্রসর হইয়া আসিতেছে। মহেন্দ্র কাল বিলম্ব না করিয়া একটি গাছের আড়ালে হস্ত ও পদের উপর ভর দিয়া বসিয়া পড়িল। চোখের পলক না পড়িতে দেখিল বিরাটকায় শ্যামবার নির্দিষ্ট পথ ধরিয়া পালাইতেছে। সামান্য পিছনে ভয়ানক শার্দুল লম্ফের পর লম্ফ প্রদানে খাদ্য ও খাদকের মাঝে ব্যবধান কমাইয়া ফেলিতেছে। ক্ষণিকের মধ্যে হরিণ ও বাঘ অদৃশ্য হইয়া গেল। মহেন্দ্র সাহস করিয়া দাঁড়াইতে পারিল না। গুন্ডা বরাহকে বিশ্বাস নাই। দূর হইতে সাদা কাপড় দেখিলে সে নিজেই পালাইয়া যাইতে পারে, কিন্তু সামনাসামনি পড়িয়া গেলে রক্ষা নাই। সে হামাগুড়ি দিয়া পশুর মতোই চলিতে লাগিল। যে পথে বাঘ হরিণকে তাড়া করিয়াছিল সেই পথে। নিশ্চিন্ত ছিল বাঘ তাহাকে না দেখিলে শিকার ছাড়িয়া আক্রমণ করিবে না। কোনো প্রকারে আর খানিকটা অগ্রসর হইতে পারিলেই ফাঁকা মাঠে আসিয়া পড়া যায়। তখন অনেকটা নিরাপদ হইবার সম্ভাবনা আছে। ঝড়ের বেগ সামান্য কমিয়াছে। মহেন্দ্র একটু মাথা তুলিবার চেষ্টা করিয়াছিল। ঠিক সেই মুহূর্তে বাঘের গর্জন শুনিল। আওয়াজের সঙ্গে সঙ্গে মহেন্দ্র একেবারে কুমিরের মতো মাটিতে উবুড় হইয়া শুইয়া পড়িল। কিছুক্ষণ একই অবস্থায় থাকিয়া আবার অগ্রসর হইতে লাগিল। কয়েকটি পাতলা শুষ্ক ডালের টুকরা হাঁটুর চাপে ভাঙিয়া গিয়াছিল। তাহার শব্দে বাঘ সন্দিগ্ধ হইয়া উঠিয়াছিল। সেই কারণেই গর্জন। বেশি দূর অগ্রসর হয় নাই। পুনরায় বাঘের কণ্ঠ হইতে ঘর ঘর শব্দ শুনিতে পাইল। এবার সে ভীত হইল না, কারণ শব্দটি রোষের নয়, আনন্দের। বাঘ নিশ্চিন্তভাবে উদর পূর্ণ করিতেছে, আর সন্দেহ নাই। মহেন্দ্র হামাগুড়ি দিয়াই চলিতেছিল, কিছুমাত্র অন্যমনস্ক হয় নাই। অদূরে দেখিল একটি নারিকেল গাছের ডগার দিকটা এড়োভাবে চলিবার পথে পড়িয়া আছে। একটু আগে যে ঝড় বহিয়া গিয়াছে তাহাতে একটি নারিকেল গাছ সমূলে উৎপাটিত হওয়া অস্বাভাবিক নয়। সন্দিগ্ধ হইবার কিছু নাই। নিকটে আসিয়া দেখিল পতিত গাছটি নড়িতেছে এবং গতিশীল হইয়া উঠিয়াছে। উহা একটি বিরাট অজগরের দেহাংশ। পাশের ঝোপে কিছুর সন্ধানে নিশ্চয়ই অবস্থায় পড়িয়াছিল। সন্ধান নির্ভুল হওয়াতে ঝোপটার ভিতর ক্রমান্বয়ে ঢুকিয়া যাইতেছে। মহেন্দ্রর পাষাণবৎ হৃদয়ের স্পন্দনও স্তব্ধ হইয়া গেল। রাজায় রাজায় পরিচয়ের সূচনা চলিয়াছে। হরিণকে ধরিয়াছে বাঘ, বাঘকে ধরিয়াছে প্রবল পরাক্রমশালী দৈত্য অজগর। মহেন্দ্র কাঠের মতোই নিজের দেহকে প্রায় অসাড় করিয়া ফেলিয়া রাখিল। মাটির উপর সামান্য শব্দই যথেষ্ট, কারণ সরীসৃপ কান অপেক্ষা বুক দিয়াই বেশি শুনিতে পায়। মহেন্দ্রর অস্তিত্বের সন্ধান পাইলে বাঘ ছাড়িয়া তাহাকে ধরিবে। গাছে উঠিয়াও নিস্তার নাই। দৈত্যের দেহ সমস্তটা ঝোপের ভিতর অদৃশ্য হইতেই মহেন্দ্র সোজা হইয়া দাঁড়াইল।
ব্যাঘ্র বরাহ যে কেহ আসুক, মহেন্দ্র আত্মরক্ষার জন্য একবার চেষ্টা করিতে পারিবে, কিন্তু ময়াল সাক্ষাৎ যমরাজ। পা টিপিয়া অনেকটা অগ্রসর হইয়া গেল। জলসিক্ত শুকনা মাটির গন্ধ পাইতে সে বুঝিল পাকা মাঠের নিকট আসিয়া পড়িয়াছে। আর ভয় নাই। দ্রুত পা চালাইয়া দিয়া অল্প সময়ের মধ্যেই জঙ্গলের সীমান্তে আসিয়া পড়িল। নিরাপদ ভাবিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিল, কিন্তু সেই সময় দূরে একই সঙ্গে বহু গাছের ফাটল নিঃসৃত গঙ্গানির মতো শব্দ শুনিতে পাইল। ঝড়ের আগমন সংকেত। ঈশান কোণে তাকাইল, সেদিক হইতে শব্দ আসিতেছিল। দেখিল বহু দূরে পিঙ্গল বর্ণের ধূলা বিস্তৃত পরিধি লইয়া জমাট বাঁধিয়া গিয়াছে। বিপুল সৈন্যের বাহিনীর মতো একসারে তাহারি দিকে অগ্রসর হইয়া আসিতেছে। দেখিতে দেখিতে আকাশ অন্ধকার হইয়া আসিল। মহেন্দ্র চোখে নাকে তখন দুই একটা ধূলিকণা লাগিতে আরম্ভ করিয়াছে। মুখটা ঢাকিতে যাইবে, এমন সময় দেখিল একটি আটচালার গোটা ছাউনি প্যাচে কাটিয়া যাওয়ার ঘুড়ির মতো টাল খাইয়া শূন্যে উড়িতেছে। তাহার পর আর একটি মাটিতে ঠক্কর খাইতে খাইতে উপরেরটি পিছনে ধাওয়া করিয়াছে। মাটিটি টিনের ছাউনির খানিকটা অংশ, নিশ্চয়ই বল্টু ইত্যাদির সাহায্যে কড়া করিয়ায় আটকানা হইয়াছিল। বাতাস তাহা মানে নাই, অপর অংশ হইতে ছিঁড়িয়া উড়াইয়া আনিতেছে। টিনটি প্রায় মাটিতে আসিয়া পড়িয়াছে। আর এক মুহূর্ত পরেই হয়তো মহেন্দ্রর দেহটা খণ্ডে খণ্ডে কাটিয়া যাইবে। সে চক্ষু মুদ্রিত করিল। পরক্ষণেই টিনটি প্রচণ্ড বেগে একটি ছোট গাছ খেয়ে আঘাত করিল। তৎক্ষণাৎ কচু কাটার মতো সম্পূর্ণ বৃক্ষটি কাটিয়া মাটিতে পড়িয়া গেল। ইতিমধ্যে ধূলিকণা সূচের মতো মুখে ও পায়ে বিঁধিতে আরম্ভ করিয়াছে। বায়ুর গতির বিপরীত দিকে মুখ না রাখিয়া উপায় নাই। টিনের মতোই আর একটা কোনো বস্তু ঘাড়ে আসিয়া পড়িতে পারে। ঝড়ের বেগ ক্রমান্বয়ে বাড়িয়াই চলিয়াছে। মহেন্দ্র নিজে চালের ছাউনির মতো উড়িয়া যাইতে পারে, উপর দেহের ওজন ঠিক রাখিতে পারিতেছে না। মহেন্দ্র আবার জঙ্গলের দিকে চলিতে লাগিল, একটি মোটা গাছের গোড়া খুঁজিয়া বাহির করিবার জন্য। ধুলা ঘন কুহেলিকার মতো আড়াল সৃষ্টি করিয়াছে। কয়েক পদের বেশি গোষ্ঠীগোচর হয় না, হইলেই বা কি? চক্ষু খুলিলে তবেই তো দৃষ্টির ব্যবহার করা সম্ভব হয়। চক্ষু খুলিবার উপায় নাই, অন্ধ হইয়া যাইবার সম্ভাবনা আছে। মহেন্দ্র কতকটা অন্ধকারে হাতড়ানোর মতো সামনে হাত দুইটি প্রসারিত করিয়া অরণ্যের ভেতর ঢুকিতে লাগিল। এইবার সে আশ্রয় পাইয়াছে। প্রশস্ত গাছের গোড়া হাতে ঠেকিয়াছে। ঝড়ের গতির দিকে মুখ করিয়া গাছের গোড়ায় গিয়া দাঁড়াইল। দাঁড়াইতেই মনে পড়িল ভীতিপ্রদ গাছের ফাটলগুলির কথা। কেউটে, গোখুরা, বড় চিতি এইসব স্থলে মিলিত হইলেই চরিত্রদোষ ঘটে। এই সময় কোনো প্রকার অসুবিধা উহারা সহ্য করে না। অসুবিধার কারণকে সামনে পাইলেই দংশন করিয়া থাকে। চক্ষু খুলিয়া ফিরিয়া দেখিবারও উপায় নাই। হস্তধারা পর্শানুভূতি আরও বিপজ্জনক। অপরিচিত গতিশীল যে কোনো বস্তু দেখুক না কেন, তাহাকে বিষের সহিত ঘনিষ্ঠতা করাইয়া ছাড়িবে। তথাপি মহেন্দ্র গাছের কোনো আশ্রয় ছাড়িল না। কতকটা নিশ্চিন্তভাবে আসিতেছিল, কিন্তু তাহা ক্ষণিকের জন্য। মহেন্দ্র দেখিতেছিল আশেপাশের ছোট ছোট গাছগুলি মর্মর করিয়া ভাঙিয়া পড়িতেছে। আবেষ্টনী বিকটভাবে সম্পূর্ণে পরিপূর্ণ হইয়া উঠিয়াছে। বায়ুর অসম্ভব শক্তির নিকট পরাভূত না হইয়া কোনো উদ্ভিদের যেন নিস্তার নাই। প্রতি মুহূর্তে নতুন বিপদের আশঙ্কা দ্বিগুণভাবে বাড়িয়া উঠিতেছিল। যে গাছটাকে আশ্রয় ভাবিয়াছিল, তাহার অদৃশ্য দিকটিতে মূলগুলি ইতিমধ্যে যে মাটি হইতে অনেক ঊর্ধ্বে উঠিয়া পড়িয়াছিল, তাহা মহেন্দ্র জানিতে পারে নাই। গাছ তখন মহেন্দ্রর মাথার উপর হেলিয়া পড়িয়াছে। মহেন্দ্র বাঁচিল একটি ধাবমান বরাহকে তাহার গা ঘেঁষিয়া ছুটিয়া যাইতে দেখিয়া। ভাবিল, বরাহ কখনো একলা চলে না। গুন্ডা পথ দেখাইয়া অপরদের পথানুসরণ করিবার ইঙ্গিত দিয়া চলিয়া গিয়াছে। আর একটি অপেক্ষাকৃত ছোট গাছের তলায় আশ্রয় লইল।
প্রথম গাছটির প্রাচীন শিকড় জীর্ণ হইয়া গিয়াছিল, অল্পক্ষণ পরে ধরাশায়ী হইল মহেন্দ্রর চোখের সামনে। পরিবার সময় 4-5টি বরাহকেও চাপা দিল। শূকরের প্রাণ সাংঘাতিক কড়া, একে ঝড়ের শব্দ, তাহার উপর শূকরের বিকট আর্তনাদ। মহেন্দ্র মরিয়া হইয়া উঠিয়াছে। ভাবিল ঝড় থামুক বা না থামুক, সে মাঠ পাড়ি দিবে। ইচ্ছা আসিলে যেন অজ্ঞাত শক্তি তাহার সহায় হইয়া দাঁড়ায়। মুষলধারায় বৃষ্টি নামিয়াছে। ঝড়ের কোপ ধীরে ধীরে কমিয়া আসিতেছে। আকাশের দিকে তাকাইয়া মহেন্দ্র মাঠে নামিয়া পড়িল। মাটি ভিজিয়া নরম হইবার পূর্বে জঙ্গল ছাড়িয়া তাহাকে খানিকটা যাইতে হইবে। ভিজা মাটিতে জঙ্গল হইতে গ্রামের দিকে পদচিহ্ন রাখিয়া যাওয়া দারোগার হত্যার পর চলে না। 2-1 দিনের ভেতরেই সরকার দারোগার অন্তর্ধানের হেতু বাহির করিবার জন্য মানুষ ধরাদের লেলাইয়া দিবে। তাহারই উপর যে প্রথম সন্দেহ আসিবে সে বিষয়ে মহেন্দ্র নিশ্চিন্ত ছিল। মাঠে চলিবার সময় আর একটি সুবিধা পাইল। ঝড়ের গতি তাহারই গম্যস্থানের দিকে। বৃষ্টির ঝাপটা মুখে লাগিতেছে না এবং চলাটাও সহজ হইয়া গিয়াছে। বায়ু যেন তাহাকে ঠেলিয়া চলিয়া লইয়াছে। মহেন্দ্র চলিতেছে না দৌড়াইতেছে বলা শক্ত। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।